হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান থেকে দেখো জীবদেহের গঠন যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম তার থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট আমরা নোটসের আকারে দেখে নেব এবং ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট আমরা পার্থক্যও দেব যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসার মতো। কেমন? লাস্ট ক্লাসটাতে আমরা প্লাস্টিড মানে কোষীয় অঙ্গাণু প্লাস্টিড সেই সম্পর্কে আলোচনা করেছিলাম এবং প্লাস্টিডের যেটা প্রকারভেদ সেটা আমরা আলোচনা করিনি, সেটা দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। দেখো, আমরা প্লাস্টিড বলতে গেলে প্লাস্টিড উদ্ভিদ কোষের মধ্যে সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের রঙিন বা কালার কিন্তু আমরা গঠন ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাই, সেটা হচ্ছে প্লাস্টিড। এবং প্লাস্টিড তিন ধরনের হয় মূলত, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, 2 নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, 3 নম্বর হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড মানে আমরা আলোচনা করেছিলাম, একটু তোমাদের বুঝিয়েছিলাম যে ক্লোরোপ্লাস্টিড মানে যার মধ্যে ক্লোরোফিল থাকে। কেমন? ক্লোরোফিল থাকে এবং যার জন্য সেটা কি হয়, সবুজ বর্ণের হয়। তাহলে উদ্ভিদের পাতা হতে পারে, অনেক সময় কাণ্ডের মধ্যে যাদের কাণ্ড সবুজ বর্ণের হয়, সালোক সংশ্লেষকারী কাণ্ড, তাদের ক্ষেত্রে কিন্তু পাতার মধ্যে বা সেই কাণ্ডের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে। কেমন? মানে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। তাহলে ক্লোরোপ্লাস্টিড মূলত উদ্ভিদের যে অংশগুলো সবুজ হচ্ছে তার জন্য কিন্তু দায়ী এবং সেটা খাদ্য তৈরি করতে সাহায্য করে। এবং ক্রোমোপ্লাস্টিড মানে হচ্ছে ক্রোমা মানে কালার। তাহলে রঙিন যে প্লাস্টিড মানে যেগুলো সাধারণত উদ্ভিদের ফুলের পাপড়ি হতে পারে বা ফুল ফল বিভিন্ন অংশের বর্ণগুলো নিয়ন্ত্রণ করে, সেগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। আর লিউকোপ্লাস্টিড যেগুলো বর্ণহীন হয়, যেগুলো সাধারণত খাদ্য সঞ্চয়ের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। এগুলো আমরা দেখেছিলাম। এবার আমরা এখানে ওই প্লাস্টিডের অবস্থানটা একটু দেখে নেব। ক্লোরোপ্লাস্টিড দেখো উদ্ভিদের সবুজ পাতায়, সবুজ কাণ্ডে ফুলের বৃদ্ধি, কাঁচা ফলত্বকে ক্লোরোপ্লাস্টিড থাকে। কাঁচা ফলত্বকটা কেমন হয়? কাঁচা ফলের যে ত্বক সেটা কিন্তু সবুজ হয় বা গ্রিন হয়, তাই না? আর ক্রোমোপ্লাস্টিড যেটা রঙিন, সেটা ফুলের পাপড়ি, পাকা ফলের ত্বকে, বর্ণযুক্ত মূলে ক্রোমোপ্লাস্টিড থাকে। এরপর দেখো ডিএনএ আরএনএ পুরো নাম জিজ্ঞাসা করে, আমরা ক্লাস চলাকালীন আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ মানে হচ্ছে যে রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপরে আমাদের এই জায়গাগুলো যেহেতু আলোচনা করা হয়ে গেছে, এরপরে দেখো এখানে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে কোষের ওপর প্রভাব, যেমন ক্যাকটাসের ক্ষেত্রে বা বিভিন্ন দেখো লবণাক্ত পরিবেশে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি কি অভিযোজন দেখা যায় বা কি কি পরিবর্তন দেখা যায়, সেই সংক্রান্ত বিষয় থেকে আমরা কিছু প্রশ্ন নেব। কেমন? লাস্ট দিক থেকে। যেমন প্রথম প্রশ্ন এখানে আমাদের সেই জায়গা থেকে, সেটা হচ্ছে খুব শুকনো ও গরম পরিবেশে ক্যাকটাস কীভাবে মানিয়ে নেয়। খুব শুকনো ও গরম পরিবেশে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। এরা হচ্ছে জাঙ্গল উদ্ভিদ, জেরোফাইট, মরু অঞ্চলের উদ্ভিদ। এদের কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদান, সেটার নাম হচ্ছে মিউসিলেজ। এটা কি করতে পারে? জলটাকে ধরে রাখতে পারে, জলকে সঞ্চয় করতে পারে। তাহলে এই মিউসিলেজ প্রচুর পরিমাণে থাকে, তার জন্য এরা কাণ্ডের কোষে জলটাকে ধরে রাখতে পারে। যেহেতু মরু অঞ্চল, জলের অভাব, তাহলে জলের যদি অভাব দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই উদ্ভিদটা মারা যাবে। তার জন্য কি করে? ওরা কাণ্ডের কোষে ওই মিউসিলেজ বলে জিনিসটা থাকে বলে কাণ্ডের কোষে জলটাকে জমা করে রাখতে পারে। আর কোষের বাইরে কি থাকে? মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে। যেমন তোমরা দেখেছো কচু পাতায় দেখবে জলটা কিন্তু চকচক করে, সেটা কিন্তু ভিজে যায় না, কেমন এদিক ওদিক করে নড়াচড়া করে। তাহলে সেক্ষেত্রে কি হয়, এখানে এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আবরণ থাকে। তাহলে মোম জাতীয় পদার্থে যদি আবরণ থাকে, যেমন আমরা শীতকালে ভেসলিন ইউজ করি যাতে করে সেটা ড্রাই না হয়ে যায়, আমাদের শরীর থেকে যেন ময়েশ্চারটা মানে টেনে নিতে না পারে, সেরকম যাতে বাষ্পমোচন না হয় পাতা থেকে বা কোষ থেকে, যাতে জলটা বেরিয়ে যেতে না পারে, সেই জন্য তাদের কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আবরণ কিন্তু থাকে। তাহলে এটা বাষ্পমোচনের হারটাকে কমায়। তাছাড়া এদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়, যেমন ফণিমনসার ক্ষেত্রে। এদের এক হচ্ছে ঊষর পরিবেশে মানে মরুভূমিযুক্ত অঞ্চলে বা খুব গরম অঞ্চলে এরা যেহেতু বসবাস করে, তার জন্য ফণিমনসার পাতাগুলো কাঁটায় পরিণত হয়। আর এছাড়া 2 নম্বর ফেসিলিটিও রয়েছে এদের, যেমন বিভিন্ন তৃণভোজী প্রাণীদের হাত থেকে নিজেদের আত্মরক্ষা করতেও কিন্তু এদের কাঁটাগুলো ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখো মেসোজোম। এই যে জিনিসটা ব্যাকটেরিয়ার কোষে থাকে, ওদের তো মাইটোকন্ড্রিয়া থাকে না, তাদের মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে মেসোজোম বলে একটা জিনিস থাকে, যেটা কি করে? এই মেসোজোমটা কিন্তু তাদের শ্বসনে সাহায্য করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেমন? ওই কোষ পর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে একটা অঙ্গাণু তৈরি করে, সেটা মেসোজোম। এটা ওই ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্য করে। অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখো এখানে দেওয়া হয়েছে, এই যে খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে।
কেমন? তাহলে খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে যে প্রোটিন থাকে, যেটা তাদের কোষীয় তরলকে বরফের কেলাস তৈরি হওয়া থেকে বাধা দেয়, সেই প্রোটিনকে বলা হয় অ্যান্টিফ্রিজ প্রোটিন। কেমন? এটাও কিন্তু প্রশ্ন আসে, অ্যান্টিফ্রিজ প্রোটিন থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এরপরে নেক্সট দেখো, বায়বীয় পরিবেশে বেঁচে থাকার জন্য পায়রার দেহে কি পরিবর্তন দেখা যায়? বায়বীয় পরিবেশে বেঁচে থাকার জন্য দেখো এদের যেটা লোহিত রক্তকণিকা মানে আরবিসি, সেটাতে প্রচুর পরিমাণে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি করে আমাদের শরীরে বা যে কোনো প্রাণীদের শরীরে যাদের হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেনটা যুক্ত হয়, নিয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে, নিয়ে কোষে কোষে পৌঁছে যায় এবং সেই রক্তটা কি করে? কোষে কোষে অক্সিজেন সরবরাহ করে। কেমন? তাহলে এরা যখন উঁচু পরিবেশ জায়গায় যাবে, বেশি ডানা ঝাপটে যখন ওরা উড়বে, তখন বেশি শক্তির প্রয়োজন, বেশি অক্সিজেন প্রয়োজন। সেই জন্য কিন্তু বেশি অক্সিজেন যাতে তাদের আসে, তার জন্য এদের হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে থাকে। আর বেশি শক্তি পাওয়ার জন্য আমরা জানি কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, তার জন্য এদের মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও কিন্তু প্রচুর বেশি পরিমাণে থাকে, সেগুলো কিন্তু এখানে লেখা হয়েছে। এরপর দেখো, ক্লোরাইড কোষ কাদের থাকে? লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের, যেমন সামুদ্রিক মাছ বলো, তাদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে। এর সাহায্যে তারাও তাদের শরীরে অতিরিক্ত যে লবণ সেগুলো কিন্তু বের করে দেয়, কারণ সামুদ্রিক পরিবেশে বসবাস করছে, এমনিতে লবণাক্ত পরিবেশ, তাহলে তারা কি করবে? দেহের অতিরিক্ত লবণটাকে কিন্তু শরীর থেকে বের করে দেবে এই ক্লোরাইড কোষের সাহায্যে। আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। এবার আমরা কিছু পার্থক্য দেখব। প্রথম পার্থক্য, ইম্পর্টেন্ট পার্থক্য, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য। উদ্ভিদ কোষের মধ্যে দেখো কোষ প্রাচীর সেটা থাকে এবং সেটা মৃত। প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর থাকে না, তাদের বাইরে একটাই পর্দা, সেটা হচ্ছে কোষ পর্দা। আর উদ্ভিদের কোষ পর্দা থাকে, প্লাস কোষ পর্দার বাইরে আরও একটা পর্দা থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। ওকে, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণীতে প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। উদ্ভিদের ক্ষেত্রে লাইসোজোম থাকে না, প্রাণী কোষে লাইসোজোম থাকে। কোষ পর্দা কোষ প্রাচীরের পার্থক্য দেখবে, এরা সকল সজীব কোষে কোষ পর্দা থাকে, এরা শুধুমাত্র উদ্ভিদ কোষে ও ব্যাকটেরিয়া কোষে কোষ প্রাচীর থাকে। কোষ পর্দা দেখো সজীব, এটা হচ্ছে মৃত, এটা প্রোটিন লিপিড দিয়ে গঠিত, এটা সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কিন্তু পেপটাইড ও গ্লাইকেন বলে একটা জিনিস থাকে। ভেদ্যতা দেখো, এটা প্রভেদক ভেদ্য পর্দা, আর কোষ প্রাচীর যেটা সেটা হচ্ছে ভেদ্য পর্দা, মানে এর মধ্যে দিয়ে সব কিছু কিন্তু যাতায়াত করতে পারে বা চলাচল করতে পারে। নেক্সট দেখো, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য। এখানে আদর্শ নিউক্লিয়াস থাকে না, আর এখানে আদর্শ নিউক্লিয়াস থাকে। রাইবোজোম সেটা 70S প্রকৃতির হয়, এটা 80S প্রকৃতির হয়। পর্দাবৃত্ত অঙ্গাণু থাকে না। ইউক্যারিওটিক মানে উন্নত নিউক্লিয়াসযুক্ত কোষ, সেখানে কিন্তু পর্দাবৃত্ত মানে পর্দা দিয়ে ঢাকা অঙ্গাণু থাকে। এখানে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে। আর ইউক্যারিওটিক মানে উন্নত নিউক্লিয়াসযুক্ত কোষে বা আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষে সেখানে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে। নেক্সট পার্থক্য, আমাদের লাস্ট পার্থক্য, সেটা হচ্ছে ভাজক কলা এবং স্থায়ী কলার মধ্যে পার্থক্য। ভাজক কলা উদ্ভিদের বিভিন্ন বর্ধনশীল অঞ্চল যেটা বেশি বাড়ে সেই সমস্ত জায়গাতে থাকে। স্থায়ী কলা উদ্ভিদের স্থায়ী অংশে থাকে। ভাজক কলা সজীব হয় কিন্তু অপরিণত, যেহেতু সবসময় ভেঙে যাচ্ছে। আর এই ভাজক কলা ভাঙতে 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 যখন তার বিভাজন ক্ষমতা কমে যায়, লাস্টে সেটা তখন স্থায়ী কলায় পরিণত হয়। কেমন? এবার স্থায়ী কলার মধ্যে কিছু কিছু সজীবও আছে, কিছু কিছু আবার মৃতও আছে, এবং সেটা কিন্তু অপরিণত না, সেটা কিন্তু ম্যাচিওর। কেমন কেমন সেটা হচ্ছে পরিণত। এটা বিভাজনে সক্ষম, তার জন্য নামই হচ্ছে ভাজক কলা। এটা বিভাজনে অক্ষম, আর এটা উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়, খাদ্য তৈরি, পরিবহন, সঞ্চয় ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। এরপর নেক্সট ক্লাসে দেখো এখানে বেশ কিছু আমাদের শর্ট কোয়েশ্চেন রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। আর একটা ক্লাস দেব, সেই ক্লাসের মধ্যে আমরা শর্ট কোয়েশ্চেন পুরো কমপ্লিট করে দেব। তারপরে সেটা কমপ্লিট করে দেওয়ার পর আমরা এখানে এই যে চ্যাপ্টারটা রয়েছে 2.1 পদার্থের প্রকৃতি, সেটা আমরা স্টার্ট করব। আমাদের পেড ক্লাসে ক্লাস 8-এর গণিত, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের হ্যান্ড রিটেন নোটস সেগুলো পিডিএফ করে পাঠানো হয়। রায়মার্টিন প্রশ্নবিজেতার সমাধান সেগুলো আমরা পিডিএফ করে পাঠাই। আর ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের এপ্রিল মাসের প্রথম দিকে শুরু হবে, সেখানেও আমরা সাজেশন তৈরি করে আনসার সহ পিডিএফ করে আমরা পাঠাবো। অনেকেই পেড ক্লাসে যুক্ত আছো, যদি ইচ্ছুক থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা পেড ক্লাসে যুক্ত হতে পারো। কেমন? মাসে মাসে জাস্ট একটা মিনিমাম ন্যূনতম চার্জ রাখা হয়েছে, একদমই ন্যূনতম চার্জ। তোমরা সবাই কিন্তু চাইলে পেড ক্লাসে অ্যাডমিশন নিতে পারবে।
আর পুরোনো ক্লাসগুলো তোমরা দেখি নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের ক্লাস 8 সমস্ত বিষয়েরই আমরা সাবজেক্টিভ ক্লাসের প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। রাইমার্টিনের একটাই প্লেলিস্ট যেখানে রাইমার্টিনের সমস্ত বিষয়ের সমাধানগুলো পাবে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।